আসলে একত্রিত হওয়ার বা আমাদেরকে অর্গানাইজ করার মূল যে কারণটা ছিল সেটা হচ্ছে যে এই এনার্জি সিকিউরিটির ইস্যুগুলো যাতে ইয়াং লিডার্স যারা বিজনেস লিডার যারা তাদের পক্ষ থেকে তাদের ভয়েসেস তাদের ওপিনিয়নগুলো তুলে আনে এবং এবং এই এনার্জি সিকিউরিটির ব্যাপারটা ব্রডার পার্সপেক্টিভে আমরা আসলে তুলে ধরতে চাই মানে জাস্ট এই কারেন্ট পিএসসিটা কি ভালো কি খারাপ আমাদের এক্সপোর্ট করা উচিত উচিত না এটারও বড় পরিসরে ব্রডার কনটেক্সটটা আমরা সবাই ইমিডিয়েট চাহিদা এই ইমিডিয়েট চাহিদাগুলো পূরণের জন্য গভর্নমেন্ট কী কী পদক্ষেপ নিচ্ছে আর আমাদের যে দীর্ঘমেয়াদী যে গ্যাস রিজার্ভ এটা আমরা এনশিওর করার জন্য কী কী ধরনের পলিসি সরকারের নেওয়া উচিত যদি এক্সপোর্ট হয়ও তাহলেও কী কী ধরনের ইয়েগুলো আমাদের একদমই অপরিহার্যভাবে এনশিওর করা উচিত সেই জিনিস লোকাল ক্যাপাসিটির যে ব্যাপারগুলো সবসময় আলোচিত হয় যে পেট্রোবাংলা পাপেক্স কিন্তু আমরা যে জিনিসগুলো হচ্ছে যথেষ্ট আলোচিত হয় না সেটা হচ্ছে যে প্রাইভেট সেক্টরের লোকাল ক্যাপাসিটি আমাদের অনেক এনার্জি কোম্পানি আছে প্রাইভেট সেক্টরে তাদের সাথে গভর্নমেন্টের কোনো পার্টনারশিপ আগে গেছে কিনা পার্টনারশিপ সম্ভব কিনা এই জিনিসগুলো আমাদের যথেষ্ট আলোচিত হয় না গ্যাস ডিপেন্ডেন্ট যে সেক্টরগুলো আছে ইউরিয়া ফার্টিলাইজার এগুলোর গ্রোথ প্যাটার্নগুলো কীরকম এই গ্যাসের সাথে গ্যাস অ্যাভেলেবিলিটির সাথে এদের সম্পর্কগুলো কীরকম সেই ব্যাপারগুলো আসলে নিশ্চয়ই কিছু জড়িত কারণ এই ইন্ডাস্ট্রিগুলো একদমই আমাদের কৃষিক্ষেত্রের জন্য খুবই যে আমাদের আসলে এটার উদ্দেশ্যটা ঠিক বিতর্কের খাতিরে বিতর্ক না আমাদের এখানে আসলে অনেকজনই হয়তো উপস্থিত আছে যারা বিভিন্ন পলিটিক্যাল আইডিওলজি থেকে এসছেন বিভিন্ন ইকোনমিক সেক্টর থেকে এসছেন আইডিওলজিক্যাল ডিফারেন্সগুলো থাকার সত্ত্বেও আমাদের কোনো কমন গ্রাউন্ড আছে যেটার উপর ভিত্তি করে আমরা একত্রভাবে এগিয়ে যেতে ওটা বোঝার চেষ্টা করছি যে কোন কোন ইস্যু নিয়ে জাগরি এবং আমরা যারা এখানে আছি তারা একত্রে কোন কোন ইস্যু নিয়ে আমরা এগিয়ে যেতে পারি জনমত তৈরি করার গ্যাস বিষয়ে আমাদের যে আন্দোলন হচ্ছে সেটাকে বোঝবার জন্য আমাদের পুরো এনার্জি সিকিউরিটির কাজ বা জ্বালানির মধ্যে বোঝার জন্য আমাদের প্রোডাকশন এবং ডিমান্ডের মধ্যে কি গ্যাপ সেটা একটু দেখা যায় আপনি যদি গ্রিন লাইনটা দেখেন সেটা হচ্ছে যে আমাদের হাইয়েস্ট ডিমান্ড কতটুকু হতে পারে আর প্রোডাকশন যেটা নীল অংশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের গ্যাস প্রোডাক্ট সেখানে দেখা যাচ্ছে যে আমাদের 3% জিডিপি গ্রোথের জন্য 40 থেকে 44 TCF গ্যাসের প্রয়োজন 4.5% জিডিপি গ্রোথের জন্য 64 থেকে 69 গ্যাস রিকোয়ারমেন্ট 6% জিডিপি গ্রোথের জন্য 101 থেকে 110 7% এর জন্য 141 থেকে 150 তারপরে আসছে আমাদের ইসি 2008 টার্গেট যে দেওয়া হচ্ছে দেওয়ার কথা চলছে 5 নম্বর ব্লক এখন ফিসকে দেওয়া হচ্ছে 10 এবং 11 নম্বর ব্লক $525,000 মোস্টলি ফ্যামিলি এফেক্টেড ফ্যামিলিদের রিহ্যাবিলিটেশনের জন্য এবং আর 100,000 ট্রি প্ল্যান্ট করার জন্য $100,000 তাহলে নাইকো ঠিক কতটুকু পে করেছে নাইকো পে 0.65% of the total damage আমি আশা করি যাগুলি এই বিষয়টা নিয়ে বিশেষত ইয়াং যে এন্টারপ্রেনার্স তাদের নিয়ে যে আলোচনা শুরু করেছেন সেটা আমরাও খুবই আগ্রহী তাদের কথা শুনতে এবং তাদের সাথে আমাদের প্রাইভেট সেক্টর থেকে সবচেয়ে বেশি যেটা আমাদের মনে হয় ইম্পর্টেন্ট যে আমরা এনার্জি সিকিউরিটিকে পুরোভাবে আমরা হোলিস্টিক ভাবে দেখতে পাচ্ছি না আমাদের গ্যাস পাওয়ার ইন্ডাস্ট্রি ইউজ সব কিছুকে একসাথে দেখতে হবে তারপরে we have to realize that it is important for Bangladesh in each and every aspect খালি চিন্তা করে যে বিদেশি নিয়ে যাচ্ছে বা গভর্নমেন্ট কি করছে করাপশন করছে হ্যাঁ ওইগুলো তো দেখতে হবে প্লাস আমাদের দেখতে হবে অ্যাসেটগুলোকে আমরা কেমনি সবচেয়ে এফিশিয়েন্ট ইউজ করতে পারি যেন বাংলাদেশের ওয়েলথ বাড়াতে পারি আর হাউ ক্যান উই ডিরেক্টলি relate আমাদের এনার্জি অ্যাসেটস into an increase in the GDP of the people of Bangladesh এবং লং টার্মে দেখেন তাহলে কোল মাইনিং তার অন্যান্য এফেক্টগুলি কি মানে বিশেষত ওপেন পিট মাইন এখন ধরুন রিসোর্স কয়লা যেটা সেটা মাটির নিচের কয়লা তো অবশ্যই একটা সম্পদ আমাদের আবার সেই সম্পদটার সাথে সাথে মাটি হচ্ছে আমাদের একটা সম্পদ পানিও হচ্ছে একটা সম্পদ এগ্রিকালচার আমাদের যে ফুড প্রোডাকশন সেটা একটা সম্পদ এখন যদি আমি হিসাব করে দেখি যে আমি 1 টাকার কয়লা এমন একটা পদ্ধতি করলাম যাতে আমার 20 টাকা লস হয়
কিংবা আমি নন রিনিউয়েবল রিসোর্স গুলোতে গিয়ে রিনিউয়েবল রিসোর্সটা পুরো শেষ করলাম, এরকম যদি সিচুয়েশন হয় তাহলে তো সেটা নিশ্চয়ই অ্যাকসেপ্টেবল হবে। কিন্তু যারা ধরেন শুধুমাত্র সেই কাজটার জন্যই কিংবা সেখান থেকে খুব কুইক প্রফিট করতে চায় এবং যার ধরেন দেশের মাটি পানি ধ্বংস হলে তার কোনো যায় আসে না, তার কাছে তো এরকম কনসার্ন হবে। সরকারের তো এটা দায়িত্ব, সরকার তো এই দেশের জনগণের প্রতি এবং সরকারের দায়িত্ব হচ্ছে সামগ্রিকভাবে জিনিসটাকে যে কস্ট বেনিফিট অ্যানালিসিস, এবং সেই কস্ট বেনিফিট অ্যানালিসিস শুধুমাত্র কোম্পানির চোখ দিয়ে না দেখে সামগ্রিকভাবে এই দেশের পরিস্থিতিকে বিবেচনা করে দেখে তারপর একটা সিদ্ধান্ত আসে। There is always depth of full knowledge. We are always, আমরা যখনই কথা বলছি, we are always talking fact-sided. এটা কাউকে blame করলে হবে না। I think every sector must come with that full knowledge, which is the private sector, the government, the civil society. Our assessment of the private sector is a genuine issue of commitment and resource allocation for the energy sector. But the biggest thing is that আমরা কোনো কিছুতে লং টার্ম চিন্তা করি না ইউজুয়ালি, সো এনার্জি সেক্টর ইজ ওয়ান অফ দোজ এরিয়াস ইট গেটস ইম্প্যাক্টেড বিকজ নাথিং ইজ থট ইনটু 25 to 50 years perspective. আমরা হিসাব করে দেখাচ্ছি যে গ্যাস এক্সপোর্ট করলে আমি পাবো খুব বেশি হলে 1000 কোটি টাকা বছর, কিন্তু গ্যাস এক্সপোর্ট করে যে এনার্জিটা চলে যাবে সেই এনার্জি যদি আমি যদি তেলের মাধ্যমে ইম্পোর্ট করি তাহলে প্রায় 10 গুণ বেশি আমার খরচ করতে হবে। প্লাস যে গ্যাসটা চলে যাবে সেটা যে ভ্যালু অ্যাড করতে পারে দেশে, সেটা সিএনজি স্টেশনের মাধ্যমে আমি অন্যান্য শিল্প কারখানা পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে সেটা অনেক বেশি তুলনামূলক। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এখন যদি ইয়াং জেনারেশন যারা বিজনেস লিডার্স আছে তারা যদি এই বিষয়টা যে লং টার্ম এভাবে তারা যদি দেখতে পারে যে হ্যাঁ এটা বিজনেস এন্টারপ্রেনারশিপ, এখন কেউ যদি কোনো বিজনেস লিডার যদি নিজেকে এন্টারপ্রেনার হিসেবে চিন্তা না করে, তিনি যদি ধরেন এই সমস্ত কোম্পানি যারা আসে চলে যায় তাদের একটা জুনিয়র পার্টনার কিংবা কমিশন এজেন্ট হিসেবে নিজেকে সেট করেন, তাহলে হয়তো তার কাছে মনে হবে যে গ্যাস এক্সপোর্ট করলে তার পার্সোনাল না, কিন্তু অ্যাজ এ হোল এন্টারপ্রেনার প্লাস যদি এখানে বাংলাদেশে ডেভেলপ যেটা আমি যে দেশগুলির কথা বললাম ইন্ডিয়া, মালয়েশিয়া বা এই সমস্ত দেশ, সেই সমস্ত দেশে তারা কিন্তু এনার্জি সিকিউরিটি এনার্জি বিষয়ে তারা একটা ভোকাল রোল প্লে করে। সেটা যদি আমি মনে করি যে যদি ইয়াং এন্টারপ্রেনারদের মধ্যে থেকে আসে সেটা আমাদের জন্য নতুন একটা আশাবাদের ব্যাপার হবে। একটা মিথ তৈরি করা হয়েছে বাংলাদেশে যে বাংলাদেশের মানুষ এই সমস্ত জিনিসগুলি পাবে। আমি একটা টক শোতে আমার মনে আছে 2005 সালের কথা, টাটা তখন প্রজেক্ট এসেছিল, তখন মাহমুদুর রহমান জ্বালানি করে এসেছে। মাহমুদুর রহমান ইনসিস্ট করছেন যে টাটা যে ইনভেস্ট করবে সেই ইনভেস্টমেন্ট অন্য কে করতে পারবে। মাহমুদুর রহমানের সাথে আমার যেটা হচ্ছিল যে আমি টাটা কেন আমাদের জন্য দরকার নেই সে বলছিলাম, মাহমুদুর রহমান ইনসিস্ট করছিলেন যে কেন টাটা বাংলাদেশের জন্য সাংঘাতিক রকম দরকার, এবং এটা একটা বড় আর্গুমেন্ট হচ্ছে যে ক্যাপিটাল নেই। এবং সেই সময় বিন নাসির একটা পর্যায়ে বললেন যে না, ক্যাপিটাল আছে, বাংলাদেশের প্রাইভেট সেক্টর অ্যাপ্রিসিয়েট করতে পারে। এই যে ক্যাপিটাল নাই, তারপরে টেকনোলজি নাই, স্কিল নাই, এটা যে কোনো মানুষ যখন একবার শোনে যে আমাদের মন্ত্রীরা সবসময় আমাদের প্রযুক্তি নাই, আমাদের পুঁজি নাই, আমাদের দক্ষতা নেই, যখন বলে মানুষ কিন্তু চট করে এটি বিশ্বাস করে, কারণ বিশ্বাস কাঠামোর মধ্যে এটা খুব শক্তিশালী অবস্থা আছে। যখন আমরা বলি যে না আমরা পারবো, এই কথাটা বলতে গেলে কিন্তু অনেক ব্যাখ্যা করি, সেইটা ইন্টারপ্রেটারদের মধ্যে থেকে যারা সরাসরি ফিল্ডে কাজ করছে তাদের মধ্যে থেকে এই বিষয়টার উপরে যদি পরিষ্কারভাবে তথ্যগুলি আসে এবং তারা যদি নিজেদের সক্ষমতা প্রকাশ করেন, আমার মনে হয় যে আমরা যে জাতীয় সক্ষমতার কথা বলছি সেটা তখন আমরা শক্তিশালী